মানিকগঞ্জে আগে গান পোকার মতন খাইতো, এটা অভিযোগ আমার মানিকগঞ্জের প্রতি। এটা আপনারা বন্ধ থুইনজি আপনাকে কারণে আমি মামলা পর্যন্ত খেয়ালে রেডি হইতেছি। 60-65 বছরের বুইরা লোকগুলো শরীরে ভাব আইতেছে না, ধরো ভাব আইব কেমনে পুক্কি তুলাইলে কয় হা ফার্স্ট বিটের গান গাইনছি ইন্দা কেমন কথা আবার ও হন গেলে কয় কি শরীরে ভাব আয় না, এই সর্বনাশ। কারণ আমার নামে অনেক অভিযোগ, আমার ঠোঁট কাটা এর জন্য ও ফার্স্ট বিটের গান গাইনছে। আমি বললাম ঠিক আছে তাহলে যারা পুক্কি তুলে হ্যাঁ করে লইন যে আমি তো পুক্কি তুলে পারে না, আমি খারা গান গাই শুনবার হলে শুনবেন, আমার আবার টেহাও বেশি দন লাগে, কি করতাম কইন আমার পাউন জানে আমার টেহাও বেশি দন লাগে, আমি পুক্কিও তুলে পারি না, এখন সমস্যা তো আমার মধ্যেই, তাহলে আমার এই বাদ দিন। ওখন আমি মানিকগঞ্জ যাইই না বেশি, আমার কেউ ভয়ই না, টোটালি নষ্ট হয়ে গেছে। গানটা ভালো ছিল, এখন নাই। আমরা জাস্ট হুজুগো পয়রা আপনারা যখন তাই গাই ইঙ্গাই আমরা শিল্পী। মূলত আমাদের মধ্যে কিন্তু শিল্পের কোনো শৈল্পিক আর্ট নাই নাই আমরা আমাদের মন মাফিক কিচ্ছু করতে পারি না, কারণ আমরা কিছু করবার গেলে আমাকে যে পিছনটা টান্দা দেয় তুই যাবি কুই নয় আগে আগের জায়গা তুই আ। যেমন মনে করেন আব্দুল করিমের একটা গান আছে, বলে বলুক লোকে মন্দ যার যত মনে ধরে মন প্রাণ দিয়েছি সোনা বন্ধুরে। বন্ধু বলতো হিঙ্গারে বুঝাইছে, অনা আমার গানে যে কমেন্টস করে গানটারে মডিফাই করতে যায় 12টা বাজাই দিছে। এ ভাই আমি গান মডিফাই করছি না কি করছি এটা আমার ব্যাপার, আমি তো তার লেখা পাল্টাই নাই, পাল্টাইছি তার লেখা আমি পাল্টাই নাই। কিন্তু যে গানটা 10 বছর আগে ছিল না সেই গানটা যদি 10 বছর পরে আসে আমাদেরকে সাধুবাদ জানানো উচিত যে তোমাদের কারণে আসতেছে, নতুন করে আসতেছে, তোমরা আনো, সংস্কৃতিটা বাঁচায় রাখো। তেনা পুক্কি তুলো খালে পুক্কি তুলাইলে শিল্পী হয়ে গেল বড় শাল আর কপাল। কোন গান রবে নাই ধন বের করো, আমি লাহালন গাবো এখন গাবো। মনামা ওরে গেল রে জানা কারো রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন। এখানে আবার বলছে এই আমার মন যদি বুঝিত এই লোভের দেশ ছাড়িত, আমার মন যদি বুঝিত এই লোভের দেশ ছাড়িত, লইয়া যেত আমায় বিরুজ পারে। এই ভবে আমি কার দিব দোষ, ওরে নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পইলাম রে পারে, কার দিব দোষ। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন হবে জীবন যৌবন, তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন।
রে কালা চরণের আশা জানো না রে মা তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে না এ ধন আবার জীবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন চরিত্র ছিল চিত্রধম কত কষ্ট হলো তার ওই হরি নামে প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্যধম কত কষ্ট হলো তার সেই হরি নামে তারে আগুনে পুড়ালো আবার জলেতে ডুবালো সাধনা কারো রবে না এ ধন হবে জীবন যৌব তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন শোনা একথা নাকি দেবচ্ছ কর্ণ রাজা যে ওনার দরজায় ভিখারি বেশে আসেন অর্থাৎ উনি এসে মাংস ভক্ষণের একটা দাবি জানান আমি জানি না এটা সঠিক কিনা তবে যতটুকু শুনেছি সঠিক উনি নাকি কর্ণ রাজাকে বলে যে তোমার রাজ্যের মধ্যে সব থেকে সদ্য নবজাত যে একটা ব্যাপার আছে সন্তানের মাংস আমি খেতে চাই কর্ণরাজা পুরো রাজ্য ঘুরেন কিন্তু পায় না পরে উনি ওনার কাছে যখন জানান যে আমি তো পাইনি উনি বলে তাহলে তো তোমার ঘরেই আছে তাহলে তোমার ঘরেটাই প্রস্তুত করে আমাকে দাও এক হচ্ছে পিতা অন্যদিকে হচ্ছে অতিথি দেব হব অর্থাৎ অতিথি হচ্ছে ভগবান সমতুল্য অতিথির মন কখনো বেজার করতে হয় না উনি ওনার মনকে মেরে অতিথির সামনে তার সন্তানকে প্রস্তুত করে দেন এই জন্যই বললেন কর্ণ রাজা ভাবে বড় কথা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাছিল কর্ণ রাজা ভাবে বড় কথা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাছিল তবু কর্ণ অনুরাগী ভাবে
এ ধন ভবে জীবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন ভক্ত লক্ষ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়িল ভক্তি না ছাড়িল ভক্তি লালন বলে কর ফকির লালন বলে কর বিবেচনা কারো রবে না এ ধন ভবে জীবন যৌধ তবে কেন মন করো এত বাসনা কারো রবে না এ ধন একবার সবুরের দোষে